দেখবেন বয়স্ক মানুষদের চিকেন পক্স খুব কম হয়। হুম। আর এই ভাইরাসটা একজন মানুষের থেকে আরেকজন মানুষের দেহে ছড়ায় নিঃশ্বাসের মাধ্যমে, অথবা যে গায়ে যে ব্লিস্টারের মতো স্কিনের র্যাশেসগুলো হুম, হুম। তৈরি হয়েছে তার মাধ্যমেও ছড়ায়। তার মধ্যে যে ফ্লুইডস আছে, যে স্ক্যাব মানে যে ছালটা হুম, হুম, ওঠে হুম, সেটা হুম। থেকেও ছড়ায়। এবং প্রেগনেন্সিতে চিকেন পক্স হলে খুব ঝামেলা, মানে পেটের মধ্যে ভ্রূণও অ্যাফেক্টেড হতে পারে। যাদের চিকেন পক্স একবার হচ্ছে তাদের এই চিকেন পক্স ভাইরাসটা তাদের ডর্সাল রুট গ্যাংলিয়া স্পাইনাল কর্ডে ওখানে ডরমেন্ট অবস্থায় থাকে। ভবিষ্যতে যখন ইমিউনিটি কমে একটা বয়সের পরে ৫০ হুম, হুম, বছরের হুম, ঊর্ধ্বে হুম। তাদের ভ্যারিসেলা জস্টার এই ভাইরাসটা রিঅ্যাক্টিভেশন হয় আর কি। তখন হারপিস জস্টার হয়। তো এই যাদের এই ধরনের ভাইরাসে আক্রান্ত হন এবং তারপরে তারা নিজেরাই সেরে ওঠেন, তো সেরে ওঠার পর কি তাদের কিছু করতে হয়? আজ আমাদের আলোচনার বিষয় চিকেন পক্স। আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব যে চিকেন পক্স হলে কিভাবে আমরা বুঝবো? চিকেন পক্স হলে আমরা কিভাবে থাকবো? কি খাবো? কি খাবো না? কখন ডাক্তারবাবুর কাছে যাবো? কি ওষুধ খাবো? এবং এই চিকেন পক্স আটকাতে আমরা কি করব? এবং এই সমগ্র আলোচনায় আমার সঙ্গে আছেন আমাদের শহরের ভীষণ প্রিয় একজন চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। চিকেন পক্স এই বিষয়টা আলোচনা এ কারণেই করছি কারণ আমাদের একজন এডিটর তিনি প্রায় ৫ থেকে ৬ দিন বাড়িতেই আছেন এবং যা বিধি নিয়ম আছে আরকি মানে রিচুয়ালস যেগুলো আছে সেগুলো মেনে তিনি আছেন, একা আছেন, নিরামিষ খাচ্ছেন। আ এবং কালকে যখন আমি ফোন করি তার গলার আওয়াজ শুনে বুঝতে পারি যে সে বেশ দুর্বল হয়ে পড়েছে। তো ভাবলাম এটা নিয়ে আমরা সেরকমভাবে কোনো ভিডিও করিনি। তো ভাবলাম আজই যদি করা যায় এটা। তো ১ম এই যেটা জানতে চাইবো এই যে চিকেন পক্স এইটার চিকেন পক্স নামটা কিভাবে হলো এবং মানে এই রোগটা অ্যাকচুয়ালি কি? চিকেন পক্স একটা ভাইরাস ঘটিত রোগ। হুম, ভ্যারিসেলা জস্টার ভাইরাস বলে একটা হুম, ভাইরাস আছে। হুম। সেই ভাইরাসটা এই অসুখটা করে এবং হুম, গায়ে অনেকগুলো র্যাশের মতো হুম, বেরোয় এবং হুম। ব্লিস্টারের মতো শিশির বিন্দুর মতো অনেকটা দেখতে হয়। আচ্ছা। এবং এটাই চিকেন পক্স আরকি। আর এই ভাইরাসটা একজন মানুষের থেকে আরেকজন মানুষের দেহে ছড়ায় হুম, নিঃশ্বাসের মাধ্যমে, অথবা যে গায়ে যে ব্লিস্টারের মতো স্কিনের র্যাশেস গুলো হুম, হুম, তৈরি হয়েছে হুম, হুম, তার মাধ্যমেও ছড়ায়। তার মধ্যে যে ফ্লুইডস আছে, হুম, যে স্ক্যাব মানে যে ছালটা হুম, হুম, ওঠে হুম, সেটা হুম। থেকেও ছড়ায়। আসলে এই চিকেন নামটা হয়েছে একটা হিস্টোরিকের একটা ব্যাপার আছে আরকি। মানে মুরগিরা অনেক সময় গায়ের পালক তুললে হুম। এরকম যখন যে অংশটায় পালক নেই সেখানে উঁচুর মতো দেখতে লাগে বলে অনেকটা এই চিকেন পক্স এর মতো দেখতে হয়। সেই আচ্ছা, জন্য আচ্ছা মানে চিকেন হয়েছে। হুম, আসলে চিকেনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আচ্ছা। আর অনেক সময় চিকেন বোঝাতে হুম, মাইল্ড বা উইক ডিজিজ বোঝায়। মানে আচ্ছা। হালকা একটা হুম, অসুখ হুম, হয়েছে। চিকেন পক্স এমনিতে খুব নিজে থেকে সেরে যায় তো, হুম। এবং খুব কমই কমপ্লিকেশন হয়। কিন্তু যাদের কমপ্লিকেশন হয় তাদের আবার মারাত্মক হয়। তো কম কমপ্লিকেশন হয় বলে এটাকে চিকেন পক্স বলে। মানে মাইল্ডার ফর্ম অফ বুঝতে ডিজিজ। পেরেছি। আর এটা পেশেন্টকে উইক করে হুম, দেয়। হুম। সেটার জন্য চিকেন বলা হয়। প্লাস একটা উইকার ফর্ম অফ ভাইরাল ইনফেকশন। মানে বুঝতে অতটা পেরেছি। স্ট্রং হুম, ভাইরাল হুম, ইনফেকশন নয়। হুম। আচ্ছা কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে এটা আমার চিকেন পক্স হয়েছে? চিকেন পক্স দেখলে একদম টিপিক্যালি চিকেন পক্সের যে র‍্যাশেস গুলো হয় হুম, দেখে বোঝা যায় হুম, যে একটা জল ভরা উঁচু একটা জায়গার হুম, মানে শিশির জমে আছে, জমে হুম, হুম, থাকলে হুম, যেরকম হুম, ঘাসের উপরে শিশির জমলে হুম, যেরকম হুম, দেখতে হয়, হুম, মানে ব্লিস্টারিং লিশন হুম, আরকি। হুম। অনেকগুলো হয়। মুখ থেকে দেহে আস্তে, আস্তে নামতে থাকে। ১ম এ মুখ এবং ট্রাঙ্ক মানে বডিতে ১ম এ শুরু হয় এবং এর সঙ্গে ভাইরাল ইনফেকশন এর যা সিম্পটমস আছে সেগুলো সবকটা কিন্তু থাকে। আচ্ছা, যেমন খিদে কমে যাওয়া, যেমন জ্বর থাকতে পারে, যেমন দুর্বলতা, যেমন কারো আবার সর্দি কাশিও থাকে চিকেন পক্স এর আচ্ছা, সাথে। আচ্ছা, আচ্ছা। গায়ে ব্যথা, হুম, গা বমি ভাব ইত্যাদি। সুতরাং ভাইরাল ইনফেকশন এর যা সিম্পটম সেগুলো থাকে, কিন্তু টিপিক্যালি চিকেন পক্স এর যেটা দেখে চিকেন পক্স আমরা ডায়াগনোজ করি, আমরা তার রক্ত পরীক্ষার মাধ্যমে হুম, চিকেন পক্স হুম, ডায়াগনোজ করি না। হুম, হুম। পেশেন্টের কিভাবে তার শরীরে র‍্যাশ বেরিয়েছে সেটা দেখে ডায়াগনোজ করি এবং সেটা একদম চিকেন পক্স এর টিপিক্যাল এই ছবিতে যেরকম দেখতে লাগছে সেরকম দেখতে লাগে। আচ্ছা। এই চিকেন পক্স হলে মানে আপনি যেটা বলছেন যে এই ছাল, চামড়া এগুলো থেকে ছড়ায়। তার মানে এটা হচ্ছে সংক্রামক ব্যাধি। একদমই। আচ্ছা, যদি কারো তাহলে চিকেন পক্স যদি হয়, তাহলে সে নিজেকে আলাদা রাখবে। এটাই কি তার কাজ নাকি এর কোনো চিকিৎসাও আছে? নিজেকে আলাদা তো রাখতেই হবে হুম, এবং
খুবই দুঃখের সঙ্গে জানাই যে র্যাশ বেরোনোর ১ থেকে ২ দিন আগে থেকেই সেই মানুষটা চিকেন পক্সের ভাইরাস ছড়াতে আরম্ভ করেছে। ফলে ও! তিনি নিজেও জানেন না তিনি চিকেন পক্সে আক্রান্ত। হুম। গায়ে র্যাশ হুম, বেরোয়নি। হুম, হুম। হয়তো একটু গায়ে ব্যথা হচ্ছে, কিন্তু গায়ে ব্যথা তো হুম, অনেক কারণেই হয়। আমরা কি হুম, ভাইরাল হুম, হুম। ইনফেকশনই শুধু গায়ে ব্যথা বলে বুঝি? ঠিকই, ঠিকই। অনেক অন্য কারণে হয় এবং চিকেন পক্স হবার মানে র্যাশেস শুরু হওয়ার আগে থেকেই ছড়াতে আরম্ভ করে। তবে যখনই র্যাশ বেরিয়ে গেছে আর আবার জেনে গেছেন যে চিকেন পক্স হয়েছে, নিজেকে আইসোলেট করে নেওয়া ভালো, কারণ ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। হাঁচি, কাশি, নিঃশ্বাস এর মাধ্যমে ভাইরাসটা ছোট, ছোট জলীয় বাষ্প কণার মাধ্যমে ছড়ায়। আর ওই ফ্লুইড থেকে ছড়ায়, তার স্ক্যাব থেকে হুম, ছড়ায় হুম। বা ছাল থেকে ছড়ায়। আচ্ছা। মানে এর কোনো সেরকম as such চিকিৎসা নেই, নিজে, নিজেই সেরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে নিজে, নিজে সেরে যায়। কিন্তু আজকালকার মুশকিল হচ্ছে আজকালকার মানুষের অতটা সময় নেই হুম, যে এই যে পুরোটা চিকেন পক্স বেরোলো, তারপর নিজে, নিজে সারলো। অ্যান্টিভাইরাল ট্যাবলেট পাওয়া যায় বাজারে। সেটা কি সেগুলো খাওয়া ৭ ঠিক? দিনের কোর্স আছে। হ্যাঁ, সেগুলো খাওয়া ঠিক, সেগুলো খাওয়া যেতেই পারে। আর তার সঙ্গে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট লাগে। গা ব্যথা? জ্বর বা গা ব্যথা হলে হুম, হুম, প্যারাসিটামল, অ্যান্টি অ্যালার্জিক হুম, খেতে হুম, হয়। হুম, হুম, গায়েতে যে হুম, র্যাশেস হুম, থাকে তো, হুম, হুম, কিছুটা ইরিটেশন হুম, হয়। হুম। জল ভালো করে খেতে, হাইড্রেশন খুব ইম্পোর্টেন্ট চিকেন পক্সের। আচ্ছা। আর আইসোলেশন আর পুষ্টিকর খাবার খেতে হবে। এই যে আপনি শুরুতেই বললেন, হুম, আপনাদের একজন হুম, এডিটরতে হুম, সে চিকেন পক্সে আক্রান্ত হয়েছে, ৫-৬ দিন আসছে হুম, না। হুম, আপনি বললেন যে নিরামিষ খাবার খাচ্ছে হুম, বাড়িতে। হুম। এই নিরামিষ খাবার এবং আপনি বললেন সে খুব দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তো চিকেন পক্সে এই যে নিরামিষ খাবার তার সঙ্গে দুর্বলতার একটা সম্পর্ক আছে। কিরকম? আমরা চিকেন পক্সে ২ টো কারণে দুর্বলতা হয়। একটা হচ্ছে খাবার-দাবার, আর একটা ভাইরাল ইনফেকশন এ যেরকম সে তো দুর্বলতা হয়, হবেই। হ্যাঁ। সেটা তো আপনি হুম, আটকাতে পারবেন না। কিন্তু হুম। খাওয়া-দাওয়ার মাধ্যমে এই দুর্বলতাকে আপনি কমিয়ে ফেলতে পারেন। চিকেন পক্স হলে কোথাও লেখা নেই তাকে নিরামিষ খাবার খেতে হবে। চিকেন পক্স হলে তাকে নিউট্রিশাস খাবার খেতে হবে, ব্যালেন্সড ডায়েট খেতে হবে, হাই প্রোটিন ডায়েট খেতে হবে তাড়াতাড়ি সারার জন্য। এবং তাকে হাই প্রোটিন খেতে গেলে তাকে তো অ্যানিমাল প্রোটিন খেতে হবে, মাছ খেতে হবে, ডিম খেতে হবে, চিকেন খেতে হবে। যারা নিরামিষাশী তারা অন্যভাবে প্রোটিন নেবেন। ডাল থেকে, বিনস থেকে, সয়াবিন থেকে, টোফু থেকে, পনির থেকে, দুগ্ধ জাতীয় দ্রব্য থেকে তারা প্রোটিন নেবেন। হ্যাঁ, ঠিক। কিন্তু আপনার এডিটর শুনে তো মনে হচ্ছে সে নিশ্চয়ই হ্যাঁ, নিরামিষাশী নয়। মানে হচ্ছে উনি নিরামিষ খান না। আমাদের যে এডিটর তিনি নিরামিষ খান না, একদমই নন। আচ্ছা। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ধর্মীয় একটা প্রচলন আছে যে এইটা নাকি কোনো এক দেবীর কারণে মানে দেবী রুষ্ট হলে বা কোনো দেবীর দয়া বলা হয়। এটা মায়ের দয়া বলা হয় এবং যে কারণে এটা হয় এবং এই সময় আলাদা থাকতে হয় এবং নিরামিষ খেতে হয়। তো আমি যখন উনার বাবাকে বললাম যে, "এই সময়ে প্রোটিন খেতে হবে, মাছ খেতে হবে, ডিম খেতে হবে।" তো ব্যাপারটা উনি ঠিক নিতে পারেননি। যে, "না, না আমার বাড়িতে তো এই সমস্ত হবে না।" তো এইটা মানে এই যে মিথটা, এই মিথটা ভাঙা খুব দরকার। তো সে আমি এই সব ধর্মকে সম্মান জানিয়ে এবং সবকিছু জানিয়েই আমি বলছি যে হুম, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা এক ধরনের ভাইরাল ইনফেকশন। যেভাবে জ্বর, জ্বর, সর্দি, সর্দি, কাশি কাশি হয় হয়। এটাও একটা হ্যাঁ, হ্যাঁ, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং এহ এটা ভ্যারিসেলা জস্টার ভাইরাস বলে একটা ভাইরাস দিয়ে এই ইনফেকশনটা হয়। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আরকি, কোনোভাবেই কোনো রিলেশন নেই। আচ্ছা। এটা তো ঠিক আছে আপনি বললেন যে সুষম আহার খেতে হবে। আর কি, কি করতে হবে যদি একজন এইরকম ধরনের ভাইরাসে আক্রান্ত হন? তাকে তো নিজেকে আইসোলেট করতে হবে। সেটা তো পরিবারবর্গের হুম, হতে পারে। হুম, যার কোনোদিন চিকেন পক্স হয়নি তাদের হুম, হতে পারে। খুব হুম, মোস্ট ভালনারেবল গ্রুপের মধ্যে হুম, অ্যাডাল্টসরা পড়ে। দেখবেন বয়স্ক হুম, মানুষদের হুম, চিকেন পক্স হুম, খুব কম হয়। হুম, কারণ কোনো না কোনোভাবে তারা এক্সপোজড হুম, হয়ে হুম, আছেন হুম, আগে। হুম। একবার চিকেন পক্স হলে সেকেন্ড টাইম হয় না। আচ্ছা। অ্যাডাল্টদের হওয়ার হুম, সম্ভাবনা বেশি, নিউবর্নদের হওয়ার সম্ভাবনা বেশি, প্রেগন্যান্সিতে হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের হওয়ার সম্ভাবনা বেশি। এইচআইভি আক্রান্ত হয়েছেন বা ক্যান্সার কেমোথেরাপি চলছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে তাদের খুব স্ট্রিক্টলি আইসোলেট করতে হবে কিন্তু। মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কম। কম এবং প্রেগন্যান্সিতে চিকেন হুম, পক্স হুম। হলে খুব ঝামেলা। মানে পেটের মধ্যে ভ্রূণও এফেক্টেড হতে পারে। আচ্ছা। ফলে মানে আপনার বাড়িতে চিকেন পক্স হয়েছে আর আপনার বাড়িতে কোনো একজন প্রেগন্যান্ট লেডি আছেন, মানে আপনি তড়িঘড়ি নিজেকে আইসোলেট করে নিন এবং উনাকে বলুন দূরে থাকতে, কোনোভাবেই কনট্যাক্ট এ না আসে। তাহলে কিন্তু হতে পারে প্রবলেম। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা চিকেন পক্স হলে কি করবেন? হুম, ফার্স্ট তো আইসোলেশন। হুম, সেকেন্ডলি সিম্পটোম্যাটিক হুম, ট্রিটমেন্ট ইন হুম, দ্য হুম, ফর্ম অফ হুম, প্যারাসিটামল, হুম, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিভাইরাল যার যেরকম হুম, যে হুম, লাগবে হুম, ডাক্তারবাবু যেরকম প্রেসক্রাইব করবেন। হাইড্রেশন, প্রপার স্লিপ মানে হুম। ঘুমটা ঠিক করতে হবে। আর গুড ফুড। এটা হচ্ছে বেসিক চিকেন পক্স এর জন্য ট্রিটমেন্ট প্রোটোকল। আচ্ছা। কেমন? এবং আম যাদের কিছু কমপ্লিকেশন হচ্ছে যদি মনে হয় দেখে, হুম, কারণ চিকেন পক্সে ভীষণ নিউমোনিয়া হয়, এনকেফেলাইটিস হতে পারে, খুব রেয়ার কিন্তু হলে সিভিয়ার হয়। আচ্ছা। আর স্কিনের
সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। আপনি নোংরা ময়লা থাকলেন, হুম। চান-টান হুম, করলেন হুম, না। হুম, আমি হুম। বলি তেল সাবান ইউজ করবেন না, এমনি স্নান করতে পারেন, একটু গরম জলে চান করলে ভালো। আচ্ছা, স্নান করা যাবে? করা যায়। আচ্ছা। আর অনেকে ওইসব নিমের ডাল-টাল হুম, এনে হুম, হুম, গায়ে হুম, বোলায়-টোলায় হুম। এগুলোতে ভীষণ ইনফেকশন হয় কিন্তু। আচ্ছা, হ্যাঁ, কিন্তু অনেকে তো এটাই করে আসছেন হ্যাঁ, মানে দীর্ঘদিন। অনেকের ইনফেকশন হয়। এগুলো হুম, করার কোনো প্রয়োজন নেই। ও নিজে, নিজে হিল করে যাবে। অ্যান্টিভাইরাল খেলে হুম, গায়ে যদি কিছু খুব বেশি ইরিটেশন হয়, আপনি কোনো অ্যালোভেরা লোশন-টোশন লাগাতে পারেন, যেগুলো ভালো পাওয়া যায় হুম। কমার্শিয়ালি, সেগুলো এপ্লাই করা যেতে পারে। অ্যান্টি অ্যালার্জিক খেলে এরকম করে কোনো প্রবলেম হয় না। আর যাদের চিকেন পক্স একবার হচ্ছে, তাদের এই চিকেন পক্স ভাইরাসটা তাদের ডর্সাল রুট গ্যাংলিয়া স্পাইনাল কর্ডে ওখানে ডরমেন্ট অবস্থায় থাকে। হুম, ভবিষ্যতে যখন ইমিউনিটি কমে একটা বয়সের পরে ৫০ হুম, হুম, বছরের হুম, ঊর্ধ্বে, হুম। তাদের ভ্যারিসেলা জস্টার এই ভাইরাসটা রিঅ্যাক্টিভেশন হয় আরকি। তখন হার্পিস জস্টার হয়। আচ্ছা, এই চিকেন পক্স যাদের হয়। আচ্ছা। সেটা শিংগলস একটা জায়গায় পেইনফুল ক্লাস্টারস অফ লিশনস হয় এবং তার জন্য পেশেন্টরা খুব কষ্ট পায় এবং ব্যথা বহুদিন থাকে। এটাকে পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলে। নার্ভ পেইন হয় এটাকে। পোস্ট হারপেটিক আচ্ছা। নিউরালজিয়াটা হচ্ছে খুব ভয়ানক পেইন। ওই প্যারাসিটামলে কমে না। ওই নার্ভের ব্যথা কমানোর ওষুধ দিতে হয় তখন। তার জন্য যাদের এই যে একবার চিকেন পক্স হয়েছে ছোটবেলায়, তাদের হার্পিস জস্টার ভ্যাকসিনেশন পাওয়া যায়। ৫০ বছরের ঊর্ধ্বে ২ মাসের গ্যাপে ২ টো ডোজ নিতে, একটু কস্টলি কিন্তু সেটা খুব ভালো। আর চিকেন পক্সের ভ্যাকসিনেশন আছে। বাচ্চাদের দেয়া হয়। একটা হচ্ছে ১২ থেকে ১৫ সপ্তাহের মধ্যে, হুম, আরেকটা ৪ থেকে ৬ বছরের মধ্যে দেওয়া হয়। ২ টো ডোজ দেওয়া হয়। আচ্ছা। এবার যেসব বাচ্চা বড় হয়ে গেছে মানে অ্যাডাল্টস হয়ে গেছে, হুম, অথচ ভ্যাকসিন নেয়নি হুম, ছোটবেলায়, হুম, অথবা যার চিকেন পক্স হয়নি, হুম। তাদের পরে আবার ভ্যাকসিনেট করা যায়। ২ টো ডোজই দেওয়া যায় ২ মাসের গ্যাপে। আচ্ছা। মানে একটা ডোজ নিয়ে বড়দের হুম, সেম হুম, ইন আ এই সেম ভ্যাকসিনেশন বড়দের একটা ভ্যাকসিন নেওয়ার পরে হুম। ৬ থেকে ৮ সপ্তাহ পরে সেকেন্ড ডোজ নিতে পারবে। আচ্ছা। তো সেক্ষেত্রে কি ভবিষ্যতে আ হওয়ার চান্সেস হওয়ার থাকে চান্স না? আর নেই। আচ্ছা, মানে বয়স হয়ে গেলেও কি থাকে? মানে হ্যাঁ, বয়স এগুলো থাকে কিন্তু বয়স হয়ে গেলে একটা ঝামেলা আছে এটা আবার। এই যে ভাইরাসটা সেটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস। ফলে আপনি প্রেগন্যান্ট লেডিকে ওই ভ্যাকসিনেশন দিতে পারবেন না। আচ্ছা। আর ইমিউনো কম্প্রোমাইজ যারা, যাদের কথা হুম, বলছিলাম, হুম। এইচআইভি হয়েছে, এইডস হেপাটাইটিস যাদের। বি, হেপাটাইটিস সি বা কোনো হুম, স্টেরয়েড হুম। আছে, স্টেরয়েড খাচ্ছেন, লং টার্ম স্টেরয়েডে আছেন বা ক্যান্সার হয়েছে, তাদের এই ভ্যাকসিন না দেওয়াই ভালো। তো এইডস নিয়ে আমাদের একটি বিস্তারিত আলোচনা আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখতেই পারেন। আচ্ছা, আ এবারে যেটা আমি জানতে চাইবো যে, এই যে ভ্যাকসিন আপনি বলছেন, এই ভ্যাকসিন ছাড়া আর কি কোনো উপায় আছে যেটাতে আমরা এটা প্রিভেন্ট করতে পারি? যখন সিজনে এইসব বেশি হচ্ছে আর আপনি জানেন আপনার কোনো বন্ধু-বান্ধবদের হয়েছে বা পাশের বাড়ি কিছু হয়েছে কারো, তাদের বাড়িটা এভয়েড করতে হবে। মাস্ক পরলে আটকানো যায়। আচ্ছা। মাস্ক পরে আপনার হাতে যেটুকু লেগে থাকে স্ক্যাব বা কিছু হুম, বাইরে থেকে এসছেন জানেন না, এসে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, পার্সোনাল হাইজিন মেইনটেইন করে কিছুটা এভয়েড করতে পারেন। যেহেতু এটা ড্রপলেট ইনফেকশন, হুম, নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, খুব জনবহুল জায়গা, পাবলিক ট্রান্সপোর্ট, অনেকে পক্স হয়েছে তাও কাজে বেরিয়েছেন। জানেন না পক্স হুম, হয়েছেন হুম, হুম, বা হুম, হুম, পক্স হয়েছে তাও লুকিয়ে ওই চাদর-টাদর চাপা-টাপা যে আমরা কি দেখেছি। হুম, 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 মানে সেগুলো করে অনেকে বেরোন। হুম, সেগুলো একটু এভয়েড করতে হবে। মানে আমাদের একটু সচেতন হতে হবে যাতে আমাদের পক্স হয়েছে আমরা যাতে স্প্রেড না করি। সেটা একটু সচেতন হতে হবে। আচ্ছা, এই পক্স হলে অনেকের না সাংঘাতিক দাগ হয়, তাই না? হ্যাঁ, আ সেই দাগটা কি কোনোভাবে কি ঠিক করার কি কোনো উপায় আছে? পক্স হলে যেটা হয় হচ্ছে ভীষণ অনেক মানুষ হুম, খোঁটেন হুম, হুম, ওগুলোকে। হুম, 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 ওগুলোকে একটু উঁচু, উঁচু হুম, জায়গাগুলোকে হুম, খুঁড়তে হুম, থাকেন। হুম। এইগুলো করলে যেহেতু দাগগুলো বেশি হয়। ইরিটেশন হয় ওখানে ইরিটেশন চুলকায়। হয়, সেগুলোর হ্যাঁ, জন্য করেন। আহ, ওটাকে যতটা কম করা যায় অ্যান্টি অ্যালার্জিক ইত্যাদি খাওয়া। আর দাগ মেটানোর কোনো ওষুধ নেই। অনেকের দেখবেন পক্স হয়েছিল মুখে একটা গর্ত হয়ে রয়ে গেছে। হ্যাঁ, একটা দাগ রয়ে গেছে। এই হ্যাঁ, দাগ মেটানোর জন্য কোনো মানে ওষুধ হয় না। নিজে, নিজেই বডি অনেকটা দাগ মিটিয়ে নেয়। আমাদের বডিতে যা কিছু হয় বডি হ্যাঁ, হ্যাঁ, নিজেই হ্যাঁ, হিল করিয়ে হ্যাঁ, দেয়। হ্যাঁ, হ্যাঁ। আর কিছুদিন পরে অন্তত ৩ থেকে ৬ মাস টাইম লাগে। এই দাগগুলো 99% দাগ মিটে যায়। মানে আপনি চিনতে পারবেন না দাগ আগে হয়েছিল। আচ্ছা, আচ্ছা। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে খোঁটাখুটি করা খুব যাবে। বেশি খোঁটাখুটি ওটাকে বেশি ইরিটেট করা যাবে না জায়গাগুলো। আ অনেকের মুখে আমরা দেখেছি, ছোটবেলায় দেখেছি বা আপনারাও হয়তো দেখে থাকবেন, ওম পুরী বলে একজন বিখ্যাত অ্যাক্টর আছে। তার সারা মুখে দাগ, 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 দাগ হয়েছে আরকি। তো এইটা কি এই পক্সেরই দাগ নাকি ওটা অন্য কিছু? ওটা ওই স্মল পক্স উনার চাইল্ডহুড এ হয়েছিল যেটা শোনা গেছে আচ্ছা, যে উনি যখন ছোটবেলায় উনার স্মল পক্স হয়েছিল। কিন্তু স্মল পক্স আর পৃথিবীতে নেই। আচ্ছা, ওটা ইরাডিকেটেড হয়ে গেছে। আচ্ছা, তো স্মল পক্স খুব সিভিয়ার ফর্মে হতো আর এরকম প্রচুর স্কার মার্ক থাকতো। এবং আচ্ছা, প্রচুর মিসহ্যাপস ও হতো মানে প্রচুর মারাও যেতেন এটাতে আরকি। আচ্ছা, তো আচ্ছা। সেইটা উনার ক্ষেত্রে সেটা হয়েছে। চিকেন পক্স এ এরকম সিভিয়ার আর এরকম এক্সটেনসিভ দাগ থাকে না।
আচ্ছা, মানে এই যে দাগটা হয় সেই দাগটা নিজে থেকে অনায়াসেই মিলিয়ে যায়। মিলিয়ে যেতে পারে। তো এই যাদের এই ধরনের ভাইরাসে আক্রান্ত হন এবং তারপরে তারা নিজেরাই সেরে ওঠেন, তো সেরে ওঠার পর কি তাদের কিছু করতে হয়? সেরে ওঠার পর আলাদা করে কিছু করার দরকার নেই। অ্যাডিকুয়েট রেস্ট নিতে বলা হয়। হুম, বডির ইমিউনিটিটাকে আবার আগের মতো ইমিউনিটি ব্রিচ হয়। হুম, রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কমে তো, খুব সর্দি-কাশির সম্ভাবনা বাড়ে। হুম, তো একটু সচেতন থাকা এবং খাবার-দাবার ঠিকঠাক খাওয়া, নিউট্রিশাস ডায়েট অনেকদিন অবধি ঠিকঠাক খেতে হয়। হুম। প্রয়োজনে কারো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা মাল্টিভিটামিন অ্যাডভাইস করে থাকি। কিন্তু আননেসেসারি মাল্টিভিটামিন দরকার খাওয়ার কোনো নেই, প্রয়োজন নেই। দরকার নেই। আর যাদের খাওয়ার ইচ্ছে অনেকের চলে যায়, অনেকদিন অবধি তাদের হুম, হুম, প্রবলেম থাকে, এদের হুম, পোস্ট ফিভার অ্যাসথেনিয়া বলে একটু দুর্বলতা, ওই ভাইরাল একটা ইনফেকশন তো সেটা থেকে ওঠার জন্য। তাদের ক্ষেত্রে একটু ভালো খাবার, একটু সুস্বাদু খাবার যাতে তারা খেতে পারে এবং আ মাইল্ড এক্সারসাইজ করা। কারণ এক্সারসাইজ না হুম। করলেই দুর্বলতা কাটে না। মানে শুয়ে বসে থেকেই ভাইরাল ইনফেকশন এর দুর্বলতা কাটানো যায় না। আরো একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব সেটা হলো যে এই ধরনের রোগীরা সেরে ওঠার পর মায়েরা ফলি মাছের ঝোল খাওয়ায়। এটার কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আপনার কাছে? এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দেখুন সেই আল্টিমেটলি কিন্তু প্রোটিন রিচ ফুডেই উনারা হুম, ফিরে যাচ্ছেন। হুম, মানে মারা জানেন যে হুম, অসুখ হলে ভালো স্বাস্থ্যকর পুষ্টিযুক্ত খাবার খেতে হবে। হুম, ফলি মাছ হচ্ছে মাছ একটা হুম, এবং যেহেতু গ্রামে গঞ্জে এই মাছটা জ্যান্ত অবস্থায় পাওয়া যায়, এর মধ্যে হুম, কোনো কেমিক্যাল থাকে না, এটা প্রেফার্ড মাছ। হুম। আর ফলুই মাছকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখে বিক্রি করে প্রফিট হবে না। এমন কম দাম মাছটা। তার মানে মারা বাড়ির মহিলারা যারা ভাবছিলেন যে ঠাকুরের দয়ায় বা ঠাকুরের কৃপায় এই অসুখটা হয়েছে, তারাও আল্টিমেটলি মানছেন যে প্রোটিন রিচ ফুড খেতে হবে। সেজন্যই ফলুই মাছের ঝোল, একটু স্বাদ চেঞ্জ করা। সেজন্য তারা এই পাতলা ঝোল বানিয়ে দেন। কারণ জ্বরের পরে মুখের টেস্ট এত খারাপ থাকে বা যেকোনো ভাইরাল ইনফেকশন এর পরে মুখের টেস্ট খুব খারাপ থাকে। তারা ভালো-মন্দ খেতে পারেন না বা যথেষ্ট পরিমাণে খেতে পারেন না। খাবারটাকে সহজ, সহজপাচ্য এবং সুস্বাদু করার জন্য ফলুই মাছের ঝোল বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন রকম মসলার তারতম্য করে রান্না করা হয়, যাতে তারা কিছুটা ভালো করে খেতে পারেন। আসলে এটা একটা কৌশল, কারণ জ্বর থেকে বা ভাইরাল ইনফেকশন থেকে যিনি উঠেছেন, যাতে তিনি কিছুটা খাবার খেতে পারেন তার স্বাস্থ্য রক্ষার্থে। তার মানে এই আলোচনায় যেটা উঠে এলো সেটা হচ্ছে যে পক্স নিয়ে আলোচনা করছি চিকেন পক্স একটা ভাইরাস গঠিত রোগ। নিজে থেকেই সেরে যায়। এই সময়ে নিরামিষ খাওয়ার কোনো দরকার নেই। বরং পুষ্টিকর খাবার খেতে হবে এবং এবং প্রোটিনযুক্ত। প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। আ আর এই দাগ নিয়ে অনেকে যে চিন্তায় পড়ে যান, তো দাগ যাতে না হয় তার জন্য খোঁটাখুটি করা যাবে না। দাগ নিজে থেকেই প্রায় চলে যায় ৯৯% ক্ষেত্রে এবং এটা হয়ে যাওয়ার পর সেরে ওঠার পরে ফলুই মাছ খাওয়ার as such আ এ বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ব্যাক নেই। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। তো যাই হোক আমার যতগুলো প্রশ্ন ছিল আমি করলাম। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তো আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। আর হ্যাঁ, আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। কারণ আমরা এরকম হেলথ রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি যেগুলো শুনলে পরে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমি আমার সকল মেম্বারদের আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের এই সামান্য আর্থিক সহযোগিতা না থাকলে আমার এই চ্যানেলটি কিন্তু চলত না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।